শওকত মোল্লার গাড়ির যে কনভয় তাতে দেখলাম যে একজন মারা গেছে এবং গাড়ি চাপা পড়ে মারা গেছে। তারপর কিন্তু শওকত মোল্লা এতক্ষণ টাইম পেরিয়ে গেল, উনি কিন্তু একবারও যাননি তার বাড়িতে। না না, সিসিটিভি ফুটেজ কোথায়? আচ্ছা, রাকেশ সিং যিনি প্রতিবাদ করলো তীব্রভাবে, কারণ একটা ভারতীয় হিসেবে আজকে আমরা আমাদের সবারই রক্ত ফুটছে, কারণ প্রধানমন্ত্রীর মাকে যে কুরুচিকর মন্তব্য টিপ্পনি ছুড়ে দিয়েছে কংগ্রেসের মঞ্চ থেকে, এটা কংগ্রেস বলেই সম্ভব, কারণ কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সবই তো একই গোত্রীয়। তো সেই জায়গায় আজকে উনি ভারতীয় হিসাবে প্রধানমন্ত্রীর মাকে অপমান করায় উনি যে প্রতিবাদটা করেছে একদম ঠিক করেছে, বেশ করেছে। হ্যাঁ, শুধু একটা জিনিস বলবো, হয়তো আমরাও জাতীয় দল, কংগ্রেসও জাতীয় দল, আবেগবশত আবেগ ঘন হয় উনি যে পতাকাটা পুড়িয়েছেন, এই সামান্য ভুলটুকু ওনার দ্বারা হয়েছে, যেটা উনি স্বীকার করেছেন, এবং যেই ভুলের কিন্তু রাকেশ সিং ক্ষমা অবধি চেয়েছে। তো সেটা বাদ দিয়ে উনি যা করেছেন বেশ করেছেন, একদম ঠিক করেছেন। আমি বলবো অতিরিক্ত কম করেছেন, এর থেকে বেশি করা উচিত ছিল। সেই তার অপরাধের জন্য, এটা তো আমরা অপরাধ বলে মনে করি না, কিন্তু এই চটিচাটা দলদাস পুলিশ এটাকে অপরাধ বলে মনে করে। তো তার এই লঘু অপরাধের জন্য রাকেশ সিংকে ধরার ক্ষমতা হলো না, মুরদে কুলালো না। কি করলো? সোজা বাড়িতে চলে গেল, পরিবারকে হেনস্থা করলো, তার বাচ্চা ছেলেটাকে যেভাবে টেনে হিঁচড়ে রাতের অন্ধকারে জঙ্গি কায়দায়, এর আগেও তোমাদের মিডিয়ার ওপরও দেখেছি অসংখ্য এভাবে আক্রমণ করেছে এই চটিচাটা পুলিশ। অথচ আমার এই পশ্চিমবঙ্গ এখন তো জঙ্গি জামাতদের বিচরণ, মানে অবাধ বিচরণ ভূমি, সব থেকে সেফেস্ট ল্যান্ড, জঙ্গি ধরতে পারে না। পশ্চিমবঙ্গ পুলিশ, ওগুলো তো আমি এখন মমি নাম দিয়েছি, ওই সাদা উর্দি পরিহিতা, ওই সাদা চাদরে মোড়া, ওগুলো হচ্ছে মমি। তো পশ্চিমবঙ্গের এই মমিগুলো, পুলিশ নামক মমিগুলো জঙ্গি ধরতে পারে না। সেই জঙ্গি ধরার জন্য কাশ্মীর পুলিশ উড়ে চলে আসে, জঙ্গি ধরে এখান থেকে। আনসারুল বাংলার মতো একটা জঙ্গি সংগঠন এখানে ঘাঁটি করে আছে, সেটা গন্ধ শুকে যেতে পারে না। অথচ একটা বাচ্চা ছেলেকে, বা এর আগেও দেখেছি অনেক সাংবাদিকদের যারা চটিটা চাটে না, যারা এই তোড়ামূলের এই আঞ্চলিক দলটার পেড মিডিয়া না, সেই সব সাংবাদিকদের রাতের অন্ধকারে জঙ্গি কায়দায় তুলে নিয়ে গেছে। ঠিক সেইভাবে রাকেশ দার ছেলেকেও তুলে নিয়ে গেল, এবং যখন তার পরিবারের তার ওয়াইফ এবং তার মেয়ে গিয়ে একটাবার তার ছেলের সাথে আর ভাইয়ের সাথে দেখা করতে চাইলো, কি বাজে ব্যবহার করেছে। তোমাদের মাধ্যমে আমরা দেখেছি, পুরো হাত ফাত ছিলে দিয়েছে রাকেশ সিংয়ের ওয়াইফের। ও মানে রাকেশ সিংয়ের ওয়াইফ বাংলার মেয়ে না? বাংলার মেয়ে কি ওই একা ডাইনি বুড়ি? তো হাত ছিলে দিয়েছে, হাত দিয়ে রক্ত পড়েছে। এবার এন্টালি থানার যে পুলিশ অফিসার এই নোংরা, এই কদর্য অপরাধটা, ঘৃণ্য কাজটা করেছে, তার নামটা সবাই শুনে রাখুন, মোহাম্মদ সোহেল। ঠিক আছে, সব লিস্টে নাম উঠছে। অতএব কে কোন ফন্দিতে, কে কোন সমীকরণে এই নোংরামোগুলো করছে, এগুলো আমরা সব দেখছি চোখ তাকিয়ে তাকিয়ে। তারপরও আমরা অতীব ভদ্র, বাঙালির রক্ত তো এত তাড়াতাড়ি ফোটে না। তো এই তারপরে এসব দেখেও আমরা চুপ আছি। আজকে সে বাঘের বাচ্চার মতো একা প্রতিবাদ করেছে, যেটা করেছে একদম ঠিক করেছে। কেন মনে নেই, যখন ইন্দিরা গান্ধী মারা গেছিল তখন রাজীব গান্ধী কী বলেছিল, যে যখন একটা বড় গাছ পড়ে তার ভাইব্রেশন, তো তার জন্য তো একটা ভাইব্রেশন হবে, তার জন্য তো জমি কাঁপবে। আর তার খেসারত কাকে দিতে হয়েছিল? সমগ্র শিখ সম্প্রদায়কে দিতে হয়েছিল। শিখ গণহত্যা চলেছিল, সেই প্রতিবাদে তখন কেউ এগিয়ে আসেনি, তখন কংগ্রেসের মুখ থেকে একটা কথা বেরোয়নি। আর আজকে সেই ঘৃণ্য কাজটা কংগ্রেস, একটা নোংরা মানসিকতা, যারা সারাটা জীবন ইংরেজদের মানে বিষ্ঠার থেকে উৎপত্তি এই দলটা, এই জন্য সারা জীবন একটা ঘুণের মতো ভারতবর্ষকে কুড়ে কুড়ে খেলো। ভারতবর্ষকে খেয়েও শান্তি হয়নি। কি করে ভারতবর্ষকে আবার এই ঔরঙ্গজেব, হুমায়ুন, তৈমুরের মতো গজবাই হিন্দ করবে, সেই চেষ্টা এখনও কংগ্রেস নামক এই দলটা করে যাচ্ছে। তারপরেও আমরা অতিরিক্ত সহনশীল বলে আজকে প্রধানমন্ত্রীর বৃদ্ধা মায়ের এই অপমান আমরা চুপচাপ সইছি। এটা আমাদের ধিক্কার। আরে মা সবার মা,
আজকে উনি আজ বলছে তো, কি বলছে না, এই আমাদেরই এক রাজ্য, যে রাজ্য সরকার ক্রমাগত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মুখে যা নয় তাই, যা আসে তা বলে যায়। কিন্তু দিদি কংগ্রেসও তো বলছে যে আপনারা নাকি তাদেরকে অপমান করেছেন। আচ্ছা আচ্ছা, কবে 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 কবে? আচ্ছা, দিদি দিদি বলে ডাকাটা অপমান? তো আমরা বাঙালিরা সচরাচর কাউকে তো দিদি বা দাদা বলেই সম্বোধন করে থাকি, এখানে তো অপমানের কিছু নেই। নাকি ওনাকে কংগ্রেসের বিধবা বলা হয়েছে? এই কাকে কাকে বলা হয়েছে? অ্যান্টোনিও মারিও, কেউ যদি ওনার রিয়েল পরিচয় নিয়ে কেউ যদি ওনাকে সম্বোধন করে, এখানে তো লজ্জার কিছু নেই, এখানে তো লজ্জার কিছু নেই। তিনি তার পাস্ট লাইফে যে পেশাগত জীবনে, যে পেশাগত লাইফের সাথে তিনি জড়িত ছিলেন, সেটা নিয়ে যদি কেউ কিছু বলেন, সেটা তো বলার কিছু নেই। কারণ এমনিতেই ফরেনাররা আমাদের থেকে অনেক মডার্ন, অনেক অ্যাডভান্স। ওনারা জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক ছোটোবেলা থেকেই তারা স্বাবলম্বী হয়ে থাকে। তো সেই হিসাবে ওদের কাছে তো কোনো কাজই ছোট না। তাহলে এখানে অপমানটা কোথায় হলো, সেটাই তো বুঝে উঠতে পারছি না। আর অপমান যেমনি এই নোংরা কংগ্রেস, তারা নিজেদেরকে সর্বভারতীয় জাতীয় দল বলে, তো জাতীয় দল বলার এদের কোনো রকম অধিকার নেই, কারণ এদের মধ্যে কোনো জাতীয়তা বোধই নেই। জাতীয়তা বোধের নামে শুধু সাম্প্রদায়িকতার বীজ বুনে এই কংগ্রেস দলটা বরাবর হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এসছে। আজকে প্রথম থেকে কে ছিল? বিজেপি ছিল? বিজেপিতে ছিল না। 70 বছর ধরে কংগ্রেস আমাদেরকে কুড়ে কুড়ে খেয়েছে। কি পেয়েছি আমরা ট্রেন ভর্তি খালি লাশ পেয়েছি, খালি হিন্দু গণহত্যা পেয়েছি। তাছাড়া হিন্দুরা আর কিচ্ছু পায়নি কংগ্রেসের থেকে, আর মুসলিম তোষণ দেখেছি। তো তারই তো সুযোগ্য উত্তরসূরি হচ্ছে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হয়েছে। তো তার থেকে জঙ্গি প্রেম, জামাত প্রেম ছাড়া তুমি আর কি আশা করবে? সেটাই হচ্ছে, আর আমরা সেটাই দেখছি। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে, প্রমাণ করে দেখাক। কারণ কোনো রকমভাবে কোনো মহিলাকে আমরা অসম্মান করি না, সেটা আমাদের নীতি আদর্শর মধ্যে, আমাদের রুচির মধ্যে পড়ে না। তোমার সাথে আমার অশান্তি হতেই পারে। আরে রাজনীতি কথাটার অর্থ কি? রাজাদের নীতি। কিন্তু এখন রাজনীতিটা না একদম খালপাড়ের নীতি হয়ে দাঁড়িয়েছে। গরম রসগোল্লা পার্টি এই রাজনীতি এত বড় ভারী কথাটার অর্থ মানেই বোঝে না। তো রাজনীতিকে একদম টেনে নামিয়েছে খালপাড়ের নীতি হিসাবে। ওই জন্য পশ্চিমবঙ্গের আজকে এই অধঃপতন। দিদি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বলছে এই যে সেনা যে ঘটনাটা ঘটিয়েছে, মঞ্চ খুলে দিয়েছে ভাষা আন্দোলনের, সেখানে ব্রাত্য বসু বলছে যে 1971 সালে যে সেনা অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, তার সঙ্গে তুলনা করছে। ওনার নামের সাথে না এখন সত্যি না পুরো নামের অর্থটা ওনার নামের সাথে মিলে যাচ্ছে। উনি ব্রাত্যই, উনি মানুষ হিসাবেও এই ধরাধামে জন্মগ্রহণ করে উনি ব্রাত্য ছাড়া আর কিচ্ছু না। উনি লজ্জা করে না? এক রাস ধিক্কার জানাই থুতুমারি ওরকম শিক্ষামন্ত্রীর দিকে। আজকে শিক্ষা ব্যবস্থার কি হাল, আজকে যোগ্য শিক্ষকদের কি অবস্থা? লজ্জা করে না? মুখ বাড়িয়ে আবার কথা বলতে আসে। আরে এজেন্ডাটা বোঝো, আমরা বুঝতে বুঝতে এদের সাথে খেলা হবে বলে না, খেলতে খেলতে আমরাও খেলার ছোটোখাটো ইফস অ্যান্ড বার্ডসগুলো বুঝে গেছি। যোগ্য অযোগ্যদের তালিকা ধরা পড়ে গেছে তো। সবই তো সবুজ, একদম চিরসবুজ, সবই তোলামূলের একবারে পেটেন্ড্রায়। আরে দাঁড়াও, সেটা তো আমরা সর্বসমক্ষে দেখছিও। চাঁদা তুলে মার খাবে, তেবার ক্যালানি খাবার ভয় বদন বিগড়াবে, সেই জন্য আগে থেকেই সে স্যারেন্ডার করে দিয়েছে। তো যেখানে লিস্ট বেরিয়েছে, সেই অযোগ্যদের লিস্ট যখন চিরসবুজে ভর্তি, সেখান থেকে দৃষ্টিকোণটা ঘোরাতে হবে তো, মানুষের চোখটা ঘোরাতে হবে তো। ওই জন্য তার মানে কে হবে এখানকার ওই আঞ্চলিক দলের দুটো মুখপাত্র দুরকম কথা বলছে। তাহলে প্রথম মুখপাত্র বৈষ্ণর মহোদয় কি বলেছিল? না আমাদের তো মঞ্চ খোলাই হয়ে গেছিল, চেয়ার টেবিল সব কিছু নিয়ে সরিয়ে নেওয়া হয়ে গেছিলো, জাস্ট ওই বাঁশের কাঠামোটা বাঁধা ছিল। এইটা একদিন দিলেই আমরা খুলে নিতাম, সবাই দেখেছে, সবাই শুনেছে। তো এক মুখে আমাদের শরীরে হয়তো দুটো ফুটো থাকতে পারে, কিন্তু আমরা কথা তো একটা মুখ দিয়েই বলি। তাহলে এক মুখে পর মুহূর্তেই 180 ডিগ্রি মানুষ কি করে ঘুরে যায়? কি করে ঘুরে গিয়ে বলে না এটা হয়নি তো? সেনারা এসে খুলেছে। সেনারা যদি করে থাকে বেশ করেছে। আমি তো বলবো মানে দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি, যেটা বলতে আমাদের গর্বে বুক ফুলে যায়, মুখ চোখে আলাদা রকম একটা চাকচিক্য এসে যায়। তো আমি বলবো আমাদের কলকাতায় যে কটা পশ্চিমবঙ্গের যে কটা ক্যান্টনমেন্ট আছে বা যে কটা সেনা ছাউনি আছে, আমার তো তাদের দেখে মনে হয় তারা যথেষ্ট সহনশীল। আজকে বিএসএফকে যেভাবে বাংলাদেশ বর্ডারে, যেগুলো আমাদের বাংলাদেশ লাগোয়া বর্ডারগুলোতে যেভাবে উত্তক্ত
করা হচ্ছে। বিশ্বাস করো, যদি ভগবান কোনোদিন আমার ক্ষমতা দেয়, আমি তো একদম খোলা ছুট দিয়ে দেবো, আগে গুলি করে ওড়াও, পরে কথা হবে। তো যেভাবে বিএসএফের ওপর চড়াও করানো হচ্ছে, একদম এজেন্ডা সহিত করানো হচ্ছে জিনিসগুলো, এবং এই উস্কানিগুলো এপার ওপার দুজনের ভাই বোন মিলেই করছে, ইউনিস আর ওদিকে, আর এপারে হচ্ছে ইউনিসের খালা। তো খালা আর ইউনিস মিলে এইগুলো ফন্দিগুলো করে বিএসএফের ওপর চড়াও করাচ্ছে। আজকে শেষমেশ কিছু না পেরে আর্মির পেছনে উঠে পড়ে লিখেছে 200 আর্মি নাকি ওনাকে দেখে ভয় পালিয়েছে। ভগবান, মানে সত্যি কথা, যাদেরকে দেখলে ওনার যে প্রপিতামহ, মানে আমি বাংলাদেশ পাকিস্তান বাদ দিয়ে দিলাম, ইরাক ইরানের প্যান্ট খুলে যায়, যে গ্রেট আমাদের দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মিকে দেখলে যারা ভয় পালায়, এটা নতুন ভারত, যে ভারত আমরা ভেতরে ঢুকে মেরে আসি, আজকে সেই ভারতের ইন্ডিয়ান আর্মিকে অপমান করতেও ছাড়লো না। ঠিক আছে, এটা সহজাত ধরো না, ওদের সহজাত এদের চরিত্র, কারণ এর আগেও আমাদের দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মিকে প্রচুরবার এই আঞ্চলিক তোলামূল পার্টি অপমান করেছে, কিন্তু ওই যে বলে না, শকুনের অভিশাপে গরুর মরে না, এই ক্ষেত্রেও তাই। তো এই জিনিসটাকে জাস্ট নজরটা ঘোরানোর জন্য যোগ্য অযোগ্য তালিকা, কারণ ধরা পড়ে যাচ্ছে তো, কারণ ডবল ডবল চাকরি বলেছিল না, এটাই ডবল ডবল চাকরি। মানে ওদের এই দেওয়া নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু নিজেদের মধ্যেই আছে, নিচ্ছে ওদের দলেরই লোক টাকা দিয়ে, চাকরিটা কিনছে, আর দিচ্ছে ওদের দলেরই লোক। তো এই দেওয়া নেওয়া ব্যাপারটা ওদের দলে খুব সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে প্ল্যানটা হয়েই চলেছে। তো এইটার দিকে চোখ ঘোরাতে হলে কিছু তো করতে হবে। প্রচণ্ড ধুরন্ধর মহিলা, সেই জন্য আস্তে করে ছোট্ট করে এই জিনিসটাকে উস্কে দিল। নয়তো আমরা সিসিটিভি ক্যামেরায় আমাদের সেনাবাহিনীর ট্রাককে দেখলাম, যেটা বলার চেষ্টা চলছিল, র্যাশ ড্রাইভিং করে আসছিল, উল্টা পাল্টাভাবে টার্ন নিচ্ছিল, সিসিটিভি ক্যামেরা ফুটেজ তো এসেই গেছে। আমরা কি দেখলাম, যথেষ্ট নর্মাল স্পিডে এসছে উনি, গাড়ি আমাদের সেনাবাহিনীর ট্রাক স্লো হয়েছে, তারপর উনি রাইটটা নিতে গেছে, কোনো টাচও হয়নি, তার পাশ দিয়ে যে গাড়িটা বেরিয়ে যেতে আমরা দেখলাম একটা চুলও টাচ হয়নি। কিন্তু সেই জায়গায় ওনার দুধেল গাই, ওনার শওকত মোল্লার গাড়িতে একটা মানুষের প্রাণ গেল, সেই সিসিটিভি ফুটেজটা কোথায় ভাই? সেই সিসিটিভি ফুটেজটা তো দেখলাম না। ও দৌড়ে দৌড়ে গিয়ে, আচ্ছা তারপরে নিজেদের ব্যর্থতা ঢাকতে, তারপরে কিন্তু রাকেশ সিংয়ের সাউথ সিটির ফ্ল্যাটে আবার গেছিল সিসিটিভির ফুটেজগুলো ডিলিট করতে। এটা তোমরাই দেখিয়েছো, তোমরাই পেছন পেছন দৌড়ে সবটা খবর, কারণ তোমরা চটিটা চাটো না তো, এই জন্য তোমাদের ওপর প্রচুর খাড়া ঝরে, কারণ তোমরা রোদে ভিজে, এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সত্যটা সর্বক্ষণ চেষ্টা করো মানুষের সামনে উঠে আসুক, কারণ পেড মিডিয়া, চটিচাটা মিডিয়া তো এগুলো দেখাবে না, তার জন্য তোমাদেরকে অনেক হেনস্থা হতে হয়, আমাদের চোখের সামনে অনেক হেনস্থা তোমাদের হতে হয়েছে। আজকে সেই জায়গায় যখন পুলিশ নামক মমি দৌড়ে যেতে পারলো তাদের নিজেদের কুকর্মের সিসিটিভি ফুটেজটা ডিলিট করার জন্য, তো ক্ষমতা থাকলে শওকত মোল্লার সিসিটিভি ফুটেজটা প্রকাশ করা, রাজ্যবাসী দেখুক, আমরা দেখি, তবে না বুঝবো তোদের গুড়দায় দম আছে। তাহলে তোরা কিসের পুলিশ প্রশাসন? তাহলে মেনে নাও, আপনারা মেনে নিন তাহলে যে আপনারা গুড ফর নাথিং, আপনারা একটা ওই সাদা কাপড় পরিহিতা আপনারা একটা মমি, এর থেকে বেশি আপনারা আর সম্মান পানও না, পাবেনও না আপনারা।